আমরা যেন না আসতে পারি, এমনকি আমার ছোট বোনের পাসপোর্টটাও রিনিউ করতে দেয়। রহমান রহিম আমার চোখে বঙ্গবন্ধু এই শীর্ষক 1 মিনিটে যে ভিডিও চিত্র তৈরি এবং প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে যারা নির্বাচিত তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অভিভাবক, শিক্ষক এবং এই কাজের সাথে যারা জড়িত, মন্ত্রিপরিষদ সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকে এটা দেখে আমি অভিভূত, সত্যি কথা বলতে। কি 81 সালে আমি যখন দেশে ফিরে আসার সুযোগ পেলাম, বলতে গেলে জোর করে ফিরে এসেছিলাম। 6 বছর তো দেশে আসতে পারিনি, কারণ 75 সালে 15 আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তিনি তখন বাংলাদেশের রাষ্ট্রপতি। একই সাথে হত্যা করে আমার মাকে। আমার 3 ভাই আমার ছোট, কামাল, জামাল, রাসেল, তাদেরকে হত্যা করে। রাসেলের বয়স মাত্র 10 বছর ছিল। কামাল মুক্তিযোদ্ধা, জামাল মুক্তিযোদ্ধা। আমার একমাত্র চাচা, আমার বাবা অধিকাংশ সময় জেলে থাকতেন, এই চাচাই সত্যি কথা বলতে কি আমাদেরকে সবসময় দেখাশোনা করতেন। তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন, পঙ্গু ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের কেবল বিয়ে হয়েছিল যে জুলাই মাসে, 14 জুলাই কামালের বিয়ে হয়, 17 জুলাই জামালের বিয়ে হয়। এই গণভবনেই বিয়ে হয়েছিল। সেই সুলতানা যে স্পোর্টস গার্ল ছিল, বিশ্ববিদ্যালয়ের ব্লু ছিল, স্পোর্টস ব্লু খেতাব পেয়েছিল। সুলতানা কামাল এবং জামালের স্ত্রী রোজি, সেও স্পোর্টসের সঙ্গে সম্পৃক্ত ছিল। সেই নবপরিতা 2 বধূ, যাদের হাতে তখনও মেহেদির রঙও মোছেনি, ঘাতকের বুলেটের রক্ত সেই মেহেদির রঙও ঢেকে যায়, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে আমার মেজফুপুর বাড়ি, সেজফুপুর বাড়ি আক্রমণ করে আমাদের পরিবারের সদস্যদের হত্যা করে। আমার ছোট বোন আর আমি তখন জার্মানিতে ছিলাম, বিদেশে ছিলাম। এরপর আমরা দেশে আসতে পারিনি, আমাদেরকে দেশে আসতে বাধা দেয়। তখন মার্শাল্লাহ হয়েছে, জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছে, আমরা যেন না আসতে পারি, এমনকি আমার ছোট বোনের পাসপোর্টটাও রিনিউ করতে দেয়নি। বিদেশে সবকিছু হারিয়ে, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, আমার বাচ্চা দুটো ছোট ছিল। জয় 4 বছরের পুতুল, 2.5 বছর বয়স, প্রতিদিন কান্নাকাটি করতো, বাসায় আসবে, রাসেলের সাথে খেলবে। আর আমার বাবা মা দুজনের প্রতি অত্যন্ত ওরা ছিল, তাদের সাথে খুব বেশি ঘনিষ্ঠ ছিল। ওই সারাদিন কান্নাকাটি করত। 6 বছর আমাদেরকে বিদেশে কাটাতে হয়। যখন আমরা রিফিউজি হিসেবে থাকি, আমাদের নিজেদের নামটা আমরা ব্যবহার করতে পারিনি সঙ্গত কারণে। আমাদের নিরাপত্তার জন্য তখন যারা আমাদের আশ্রয় দিয়েছিল, ভারতে আমাদের আশ্রয় দিয়েছিল, কারণ মিসেস ইন্দিরা গান্ধী তিনি প্রথম খবর নেন। যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো তিনি ফোন করেন এবং জার্মান সরকার বলছিল ওখানে থাকার, কিন্তু সেখানে ভাষার অসুবিধা, তাছাড়া তখন আমাদের মন ছুটে গেছে দেশে আসবো, সেই জন্য আমরা চলে আসি। মিসেস গান্ধী সব রকম ব্যবস্থা করে দেন, কিন্তু আমরা দেশে আসতে পারিনি, প্রচন্ড বাধা ছিল। 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগ, ওই সময় তো রাজনীতি সব নিষিদ্ধ ছিল অনেকদিন, আর সংবিধান সেটাও স্থগিত করে রাখা হয়েছিল। এরপর 79 সালে যখন সব রাজনৈতিক দল করার সুযোগ দেয়, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ তখন গঠিত হয়। 81 সালে যে কনফারেন্স হয়, সেই কনফারেন্সে আমাকে আমার বর্তমানে সভাপতি নির্বাচিত করে। তখন দেশে ফিরে আসাটাও অনেক বাধা, তারপরে আমি ফিরে আসি।
আমি যখন ফিরে আসি আমি জানি না আমি কোথায় থাকবো, কারণ আমার থাকার কোনো ঘর বাড়ি নেই, আমার চলার কোনো ব্যবস্থা নেই। কিন্তু আমি ফিরে এসেছি, আমার ছোট ফুপুর বাসায় এসে উঠি, কোনদিন ছোট ফুপুর বাসা, কোনদিন মেজর ফুপুর বাসা, এইভাবেই থাকতাম। আমি তো সারা বাংলাদেশ আমি ঘুরি। কারণ আমরা ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা, আমাদের সাথে দেখা হতো জেল গেটে। যখন স্কুলে পড়ি তখন জেল গেটে যেতাম, কলেজে পড়ি বক্সিবাজার কলেজে পড়তাম, এখন যেটা বদরুন্নেসা গার্লস কোর্টে ছিল, তখন ইডেন ইন্টারমিডিয়েট গার্লস কলেজ, সেখানে আমি পড়তাম। সেখান থেকেও রিক্সা করে জেল গেটে যেতাম। আবার ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম তারপরেও আমার বাবার জেলে, ওই জেল গেটেই আমাদের সাথে দেখা। আমার মা সবকিছু সামলাতেন। আমার মা কখনো কোনোদিন কোনো ব্যাপারে বাবাকে বলেন নাই যে তুমি জেলে আমাদের কষ্ট হয়, শুধু বলতেন তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি সব সামলাবো, আমি সব দেখবো। এবং এটা ঠিকই যে বাস্তবে সবকিছু আমার মাই করতেন। আমাদের বড় করা, ঘর সংসার দেখা, সাথে সাথে রাজনৈতিক সিদ্ধান্তগুলিতেও তিনি বিরাট ভূমিকা রাখতেন। আন্দোলন সংগ্রামগুলি তিনি সংগঠিত করতেন। একটা স্বপ্নই ছিল, যখন 48 সালে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকারটা কেড়ে নেওয়া হয়, তখন থেকেই চিন্তা যে এদের পাকিস্তানিদের সাথে থাকা যাবে না। কারণ আমাদের সংস্কৃতির উপর আঘাত দেওয়া, ভাষার উপর আঘাত দেওয়া মানে আমাদেরকে তারা অবহেলিত করে রেখেছিল। সারা বাংলাদেশ আমি ঘুরেছি, দেখেছি দারিদ্রের কষাঘাতে মানুষ জর্জরিত, একবেলা খাবার জোটে না। আর শিক্ষা, ঔষধ, এগুলি তো চিকিৎসা, এগুলি তো তাদের স্বপ্নই ছিল, কখনো এগুলি পেত না। আর আমার বাবা কিন্তু এটা জানতেন, বঙ্গবন্ধু শেখ মুজিব জানতেন যে বাংলাদেশের এই দুরবস্থা, এবং তিনি নিজেও সারা বাংলাদেশ ঘুরেছেন। একটাই ছিল যে কিভাবে এই দেশটা পরিবর্তন আনা যায়। আর সেই জন্যই সেই 48 সালে ভাষার উপর যখন আঘাত আসলো, তখনই কিন্তু তখন থেকে তার চিন্তা ছিল যে এই দেশ স্বাধীন করতে হবে। কারণ ভাষা আন্দোলন করতে যেয়ে তিনি আসলে পাকিস্তান সৃষ্টির পিছনেও তার যথেষ্ট অবদান ছিল। একসময় পাকিস্তানের জন্য তিনি সংগ্রাম করেছেন, দল গঠন করা, মুসলিম লীগকে গঠন করা থেকে শুরু করে সব কাজে অত্যন্ত সক্রিয় ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সে পাকিস্তান হবার পরে দেখা গেল আমরা বাঙালিরাই সব থেকে বেশি অবহেলিত, এটাই উনি মেনে নিতে পারেননি। যে কারণে তার ভিতরে এই চেতনাটা সবসময় কাজ করত। কিন্তু তিনি প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছিলেন খুব পরিকল্পিতভাবে। সব থেকে যে বিষয়টা ছিল যে মানুষের সঙ্গে সংযোগ করা, মানুষকে উদ্বুদ্ধ করা, স্বাধীনতার চিন্তাটা মানুষের ভিতরে ঢুকানো। কারণ একসময় পাকিস্তানের জন্য আন্দোলন করার জন্য তিনি মানুষের কাছে বেশি গেছেন, আবার সেই মানুষগুলোকে পরিবর্তন করে আবার নতুন একটা আন্দোলনে সম্পৃক্ত করা, এটা খুব কঠিন একটা কাজ ছিল। আর তিনি যে স্বাধীনতা চাইতেন আমরা পরিবারের সবাই জানতাম, কিন্তু আমরা মুখে বলা নিষেধ ছিল, কিন্তু কাজের মধ্য দিয়ে ধীরে ধীরে মানুষকে এই চেতনায় তিনি উদ্বুদ্ধ করেছিলেন। আর যে কারণে আর দলকে সংগঠিত করা, তো যে কারণে 7ই মার্চের ভাষণে তিনি যখন আহ্বান করলেন বাংলাদেশের মানুষ, এটা ঠিকই যে যার যা কিছু আছে তাই নিয়ে কিন্তু শত্রু মোকাবেলা করতে নেমে গিয়েছিল। আমাদের মানে যুব সমাজ থেকে শুরু করে, নারী সমাজ থেকে শুরু করে, মানে বয়োবৃদ্ধ প্রত্যেকেই সবাই কিন্তু মানে যুদ্ধ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে, শত্রুমুক্ত করতে হবে, এই চেতনাই কিন্তু ছিল। এই চেতনাটা সৃষ্টি করা কিন্তু একটা বিরাট কাজ ছিল, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা বাংলাদেশের মানুষের মাঝে এই চেতনাটা তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন, এই চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। আমাদের মুক্তিযুদ্ধে শুধু যারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে তা নয়, ভিতরে যারা ছিলেন তারাও প্রতি পদে পদে পাকিস্তানি হানাদার বাহিনীর জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা। কারণ এটা একটা গেরিলা যুদ্ধ। 7ই মার্চের ভাষণের যে দিক নির্দেশনা, সেটা কিন্তু একটা গেরিলা যুদ্ধ পরিচালনা করার দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন। আবার দেশের মানুষ কিন্তু সেটাই করেছে, এবং যার মধ্যে দিয়ে আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি।